নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 9 ডিসেম্বর ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি ঢাকায় গিয়েছিলেন ফরেন অফিস কনসালটেশনের পূর্ব নির্ধারিত বৈঠকে। সেখানে বিক্রম মিশ্রি তার কাউন্টার পার্টির সঙ্গে বৈঠক করেছেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন এবং মুখ্য উপদেষ্টা ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেখানে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন যে বাংলাদেশের মাটিতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে নিপীড়ন হচ্ছে তা নিয়ে ভারত অসন্তুষ্ট, উদ্বিগ্ন এবং বাংলাদেশ সরকারকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে সংখ্যালঘুদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে। তারপর দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে বিক্রম মিশ্রি বাংলাদেশে তার কি আলোচনা হলো তার বিস্তারিত রিপোর্ট দিয়েছেন। সেই স্থায়ী কমিটির সভাপতি কংগ্রেস সাংসদ শশী থারুর। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে ইউনূসের অন্তর্বর্তী সরকারকে পাকাপাকিভাবে কোনো স্বীকৃতি ভারত সরকার এখনো দিচ্ছে না, শুধু পার্শিয়াল এনগেজমেন্ট হবে দুপক্ষের মধ্যে। কূটনৈতিক স্তরে উপবিদেশ সচিব বা বড়জোর বিদেশ সচিব পর্যায়ে একাধবার কথাবার্তা হবে, কিন্তু কোনো পলিসি ডিসিশন নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করবে না ভারত সরকার। অর্থাৎ ভারত সরকার এই অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিচ্ছে না। কারণ কি? তাদের মতে ভারত সরকারের মতে এই অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা আছে কিনা সেটা স্পষ্ট নয়। 2, বাংলাদেশের জনগণ এই অন্তর্বর্তী সরকারকে বৈধতা দিচ্ছে কিনা সেটাও স্পষ্ট নয়। সুতরাং এটা একটা ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট। অন্তর্বর্তী সরকার যখন নির্বাচন করবে সেই নির্বাচনের পর বাংলাদেশের মানুষ যাদেরকে ক্ষমতায় আনবে তাদের সঙ্গে ভারত সরকার পূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি করবে। এখন যেটা আছে সেটা হচ্ছে কাঠ চালানোর মতো সম্পর্ক, কারণ দীর্ঘ সীমান্ত ভারত বাংলাদেশের, সেই সীমান্ত তো রয়েছে। তাই একেবারে আমরা সবকিছু বন্ধ করে দেব তা নয়, পণ্যও যাবে, মাঝে মধ্যে আলাপ আলোচনাও হবে অফিসিয়াল লেভেলে, কিন্তু কোনো পলিসি ডিসিশন ভারত সরকার এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করবে না। যেমন 2026-এ গঙ্গা জল চুক্তির পুনর্নবীকরণ 96 সালে হয়েছিল, শেখ হাসিনার সময় জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিলেন, এবং ভারত সরকার বলছে যে এই গঙ্গা জল চুক্তি শুধু কিউসেক সর্বস্ব পাটিগণিতে সীমাবদ্ধ হবে না। আপাতত এখন কোনো আলোচনাই হবে না যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের সরকার তৈরি করছেন, ততদিন পর্যন্ত শুধু কাজ চালানোর মতো সম্পর্ক থাকবে। যেমন তিস্তার জলবন্টন চুক্তি নিয়ে কোনো আলোচনা এখন হবে না। কারণটা যেটা বললাম সেটাই, যে অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা আছে বলে ভারত সরকার মনে করে না। ইউনূস বিক্রম মিশ্রিকে কি অনুরোধ করেছিলেন? পররাষ্ট্র উপদেষ্টা কি অনুরোধ করেছিলেন? যে শেখ হাসিনা যেন ভারতে বসে কোনো বিবৃতি না দেন বাংলাদেশ নিয়ে। পররাষ্ট্র সচিব কি বলেছেন সংসদীয় কমিটির সামনে? যে শেখ হাসিনা ভারতের অতিথি, তিনি ভারতের আশ্রিতা নন। বাংলাদেশের সেনাবাহিনীর বিমান তাকে হিন্ডন এয়ারবেসে পৌঁছে দিয়েছে। ভারত সরকার তাকে কোনো লজিস্টিক্যাল সাপোর্ট দেয়নি, কিন্তু তিনি যদি নিজে লজিস্টিক্যাল সাপোর্ট প্রকিওর করে তার বক্তব্য রাখেন ভারত সরকার কিচ্ছু বলবে না। তারপরেও মুক্তিযুদ্ধের 16 বিজয় দিবসের প্রাক্কালে শেখ হাসিনার বিবৃতি প্রকাশ্যে এসছে। তিনি ইউনূসের অন্তর্বর্তী সরকারকে মুক্তিযুদ্ধ বিরোধী ফ্যাসিস্ট সরকার বলেছেন, যে বাংলাদেশের প্রগতিকে এরা ধ্বংস করতে চায়।
আওয়ামী লীগের আমলে বাংলাদেশের উন্নয়নে কি কাজ হয়েছে তার ফিরিস্তে দিয়েছেন। অর্থাৎ শেখ হাসিনা দর্তহীনভাবে নিজের বক্তব্য জানিয়েছেন, ভারতের মাটিতে বসে ভারত সরকার কিছুই প্রতিবাদ করেনি, তাকে বাধাও দেয়নি। অর্থাৎ ইউনূস সরকারের গালে 82 শিক্ষার চর। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কারণ আমরা প্রথম থেকেই বলছি যে এই সরকারের সাংবিধানিক বৈধতা কি। এনজিও টাইপের সরকার, এবং এর পিছনে কারা আছে? জঙ্গি জিহাদিরা। ইউনূস সরকারের অ্যাচিভমেন্ট কি? 90 টাকা কেজি নতুন আলু, 170 টাকা 1 ডজন ডিম, মাছ কিনতে না পেয়ে বাংলাদেশের মানুষ মাছের কাঁটা কাটছেন, 30% বেকারত্ব, 15% শিক্ষিত বেকার, স্কুল কলেজে ভাঙচুর হচ্ছে, মব জাস্টিস হচ্ছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমিতির কার্যালয় ভাঙচুর করেছে জেহাদি জঙ্গিরা, কারণ শহীদ বুদ্ধিজীবী দিবস তারা পালন করেছেন। সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, জোর করে তাদের পদত্যাগপত্র নিয়ে নেওয়া হচ্ছে, মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ হচ্ছে, ধর্মস্থানে আক্রমণ হচ্ছে। এটাই তো ইউনূস সরকারের অ্যাচিভমেন্ট। আর নিজে তাকে কর দিতে হতো প্রায় 600 কোটি টাকা বাংলাদেশ সরকারকে, সেটা মুকুব করিয়ে নিয়েছেন। এবং গ্রামীণ ব্যাংক তার প্রতিষ্ঠিত 2029 সাল পর্যন্ত তারা কোনো কর দেবে না। এটা হচ্ছে ইউনূসের অ্যাচিভমেন্ট। তাহলে এই যে সরকার, যে সরকারের প্রাণভোমরা জঙ্গি জেহাদিরা, যারা সর্বক্ষণ ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, ভারতকে আক্রমণ করার হুমকি দিচ্ছেন, ভারতকে রক্তাক্ত করার হুমকি দিচ্ছেন, তাদের সঙ্গে ভারত সরকার পূর্ণ কূটনৈতিক সম্পর্ক কিভাবে স্থাপন করবে? করবে না। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসছে, ততক্ষণ পর্যন্ত এই কাজ চালানো গোছের সম্পর্ক থাকবে। ভিসা দেওয়ার ক্ষেত্রেও কড়াকড়ি বহাল থাকবে। বাংলাদেশের গাড়ির যন্ত্রাংশের সিংহভাগ ভারত থেকে রপ্তানি হয়। আমি দেখলাম একটা রিপোর্ট বেরিয়েছে, দিল্লির অ্যাসোসিয়েশন বলছে তারা যন্ত্রাংশ রপ্তানি করবে না, ব্যবসার ক্ষতি হলেও করবে না, কারণ বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হচ্ছে, তাদেরকে এথনিক ক্লিনজিং এর রাস্তায় ঠেলে নিয়ে যাচ্ছে ইউনূস সরকার, সেটা বন্ধ না হলে করবে না। এই তো অবস্থা। দেখুন, বিক্রম মিশ্রি ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন, কিন্তু তাকে ভারত সফরের কোনো আমন্ত্রণ জানালেন না। ইউনূস কিন্তু মোদির সঙ্গে শীর্ষ বৈঠক করতে চেয়েছিলেন। প্রথম কথা, ইউনূসের সাংবিধানিক ভিত্তি নেই। তো একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মুখ্য উপদেষ্টা। আমি একটা এক্সাম্পল আগেও দিয়েছি, আবার দিচ্ছি এই প্রেক্ষিতে। পারভেজ মুশারফ নওয়াজ শরীফকে কু করে ক্ষমতা দখল করেছিলেন, তার কিছুদিন পরে আগ্রা সামিট হলো। তা তিনি তো অটলজির সঙ্গে কিভাবে বৈঠকে বসবেন? অটলজি নির্বাচিত প্রধানমন্ত্রী, জনাদেশ নিয়ে এসছেন, রাতারাতি নিজেকে মুশারফ প্রেসিডেন্ট পদে উন্নীত করলেন। তাহলে পাকিস্তানের প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠক করতে পারে। তাহলে ইউনূস ইদার নিজেকে উন্নীত করুন সাংবিধানিক পদে, ততক্ষণ পর্যন্ত কোনো রকম প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সম্ভব নয়। বড় জোর সচিব পর্যায়ে কাজ চালানো গোছের বৈঠক চলতে পারে। অর্থাৎ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি ভারতবর্ষ দিতে এখন রাজি নয়। ভারতবর্ষ দেখতে চাইছে ইউনূস সরকারের উদ্দেশ্যটা কি, কতটা তারা পাকিস্তানের সঙ্গে মাখামাখি করে, সেটা দেখতে চাইছে। আনসার আল্লাহ বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানি সহ 174 জন কুখ্যাত জঙ্গিকে ইউনূসের সরকার ক্ষমতায় আসার পরেই ছেড়ে দিয়েছে। তারা ঘুরছে ফিরছে, ভারতকে হুমকি দিচ্ছে, আর ইউনূস দেখেও দেখছেন না। এগুলো তো হয় না। 9 ডিসেম্বর মিসরির নির্ধারিত সফর ছিল, তার আগের দিন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের ইউনূস কেন বললেন যে ভিসার দপ্তর ভারত থেকে সরাতে হবে? তার যদি সদিচ্ছা থাকতো, তিনি বিক্রম মিশ্রিকে আলাদা করে অনুরোধ করতে পারতেন যে বাংলাদেশের ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে। কিন্তু বিক্রম মিশ্রি সফরের আগের দিন তিনি যেভাবে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কাছে
আবেদন জানালেন, ভারত এটা ভালোভাবে দেখেনি। অতএব ওই কাজ চালানো গোছের সম্পর্ক থাকবে, কোনো ভিসা রেস্ট্রিকশন শিথিল হচ্ছে না, আরো কঠোর বিধিনিষেধ আরোপের পথেও যেতে পারে ভারত। 20 জানুয়ারি পর সবকিছু স্থির হবে, কারণ সেদিন ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন এবং বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক কি থাকবে সেটা নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা না করে ডোনাল্ড ট্রাম্প ঠিক করবেন না, এবং তার সব যারা আছেন তার সতীর্থ হবেন, দায়িত্ব নেবেন সবাই ভারতপন্থী র্যাডিক্যাল ইসলামের বিরোধী এবং এনজিও কালচারের বিরোধী, এবং র্যাডিক্যাল ইসলামের দাপাদাপি চলছে বাংলাদেশের মাটিতে, এ তো আর সন্দেহের কোনো অবকাশ নেই। যেভাবে মুক্তিযুদ্ধের ভাস্কর্য গুড়িয়ে দেওয়া হচ্ছে, যেভাবে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হচ্ছে, মিথ্যা মামলায় সাংবাদিকদের ফাঁসানো হচ্ছে, মব জাস্টিস হচ্ছে, এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার তারা সমীক্ষায় বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা হচ্ছে নিচের দিক থেকে তৃতীয়, প্রথমে প্যালেস্টাইন, তারপরে পাকিস্তান, তারপরে বাংলাদেশ। এই হচ্ছে নোবেল শান্তিজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসের আমলে বাংলাদেশের হাল হাকিকাত। এই রকম দেশের সঙ্গে প্রতিবেশী হতে পারে, উই ক্যানট চেঞ্জ আওয়ার নেবার্স, কি এই মুহূর্তে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা কি যায়, আদৌ কি যুক্তিযুক্ত? আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানাবেন।